ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাব ও শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক একীভূতকরণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম মাসরুর রিয়াজ। মাসরুর রিয়াজ, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হতে যাচ্ছে। এই ব্যাংক একীভূতর এইরকম খবর নতুন নয়। ২০১৩ সালেও এরকম ব্যাংক মার্জিং এর কথা এসেছিল ২০২৩ সালে, এবং ২০২৪ সালের শুরুর দিকটাতে আমরা পদ্মা ব্যাংক, এক্সিম ব্যাংকের মার্জের কথাও আমরা শুনেছি, কিন্তু আদতে তেমনটা কার্যকর হয়নি। এখন এই মুহূর্তে ৫টি ব্যাংকের যে একীভূত করার খবর আসছে, বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত আসলে কোথায় কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে বেশ কিছু বিরাজমান চ্যালেঞ্জ আছে, যেগুলো মূলত সৃষ্টি হয়েছে ব্যাংকিং সেক্টরের ভুল নীতি এবং ব্যাংকিং গভর্নেন্স ভেঙে পড়ায়, এবং যার প্রেক্ষিতে সর্বপ্রধান যে চ্যালেঞ্জটা এসেছে যে হাই নন পারফর্মিং লোন অনেকগুলো ব্যাংকে মানে অতিমাত্রায় পৌঁছে গেছে। ওভারঅল ব্যাংকিং সেক্টরের জন্য এটা খুব হাই, নাম্বার ওয়ান। আর এটা গত ৫-৭ বছরের একটা একটা ডেভেলপমেন্ট। কিন্তু আরেকটা ইস্যু বাংলাদেশে প্রায় আমি বলবো অ্যাটলিস্ট গত ১৫ বছর ধরে বিরাজ করছে, যে অত্যাধিক মাত্রার ব্যাংকের সংখ্যা বাংলাদেশের অর্থনীতি এর যে প্রয়োজন, এখানে কম্পিটিশনে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব তার তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। তো এই দুটো বিষয় মিলিয়ে আমাদের দেশে ব্যাংকের সংখ্যা কিছু কমিয়ে আনতে হবে। প্রথম কারণ হলো যে অনেকগুলো ব্যাংক তারা নিজেদের শক্তিতে টিকে থাকতে পারবে না, কারণ তাদের বিভিন্ন কারণে বিভিন্নভাবে তাদের সম্পদ হারিয়ে ফেলেছে তারা, মানে মূলত এনপিএল এর মাধ্যমে, নন পারফর্মিং লোনের মাধ্যমে, মানে যেগুলো আর ফেরত আসেনি। এখন এগুলো যদি টিকে না থাকতে পারে, এদেরকে তো বন্ধ করে দেওয়া একেবারে রাতারাতি সেটাও ব্যাংকিং ইনস্টিটিউশনের জন্য সম্ভব না। আপনার ডিপোজিটরদের টাকা আছে, ব্যাংকের বিভিন্ন এনগেজমেন্ট লোনস আছে, তো এগুলোকে তো একটা মানে যৌক্তিক সলিউশনে আনতে হবে। তো সেই যৌক্তিক সলিউশনে আনতে গেলে মার্জার এন্ড অ্যাকুইজিশন বা কনসলিডেশন বলা হয় অনেক সময়, সেই জায়গায় নিতে হবে। এটা একটা কারণ। আর ৬০-এর অধিক ব্যাংক, এটা আমাদের অর্থনীতির জন্য একেবারে মানে অতিমাত্রার একটা একটা সংখ্যা, এবং এর কারণে অন্য অনেক ভালো বা মাঝারি লেভেলের ব্যাংক টিকে থাকতে কষ্ট হচ্ছে এই আনহেলদি কম্পিটিশনের কারণে। তো এখন যে উদ্যোগটা বাংলাদেশ ব্যাংক নিয়েছে, যে ইসলামী শরিয়া ভিত্তিক অনেকগুলো ব্যাংককে এক জায়গায় নিয়ে আসবে, এটা একদিকে আমি স্বাগত জানাই, কারণ এর মধ্যে অন্তত 4টা ব্যাংক আছে যেগুলো মূলত এসালম গ্রুপের কন্ট্রোলে আগে ছিল। এই ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আমরা দেখেছি কয়েকদিন আগে এদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ ভিত্তিতে এই ব্যাংকগুলোর প্রায় 4টার মধ্যে 3টারই 90%-এর বেশি তাদের লোন ব্যাড লোন বা নন পারফর্মিং লোনে, খেলাপি ঋণে পরিণত হয়েছে। সুতরাং এই ব্যাংকগুলো, এবং আরেকটা যেটা আছে সেটাও প্রায় আমার মনে হয় যদুর মনে পড়ে 65-70%-এর উপরে তাদের এনপিএল। সুতরাং তাদের একদিকে অ্যাসেট আটকে গেছে, তাদের ইনকাম নাই সেই অ্যাসেট থেকে। অ্যাসেট বলতে আমি লোন বোঝাচ্ছি, ব্যাংকের জন্য সেটা অ্যাসেট। আর যেহেতু প্রধানতম ইনকাম সোর্সটা আটকে গেছে, অ্যাসেট আটকে গেছে, এই ব্যাংকগুলো নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এবং আমরা রিসেন্টলি দেখেছি এই ব্যাংকগুলোর যে অন্যান্য অপারেশন, যেমন ধরেন আন্তর্জাতিক বাণিজ্যে যে বিভিন্ন এনগেজমেন্ট, সেখান থেকেও একটা ব্যাংকের ভালো ইনকাম হয়। সেখানেও এই ব্যাংকগুলোকে যদি সবগুলোকে একসাথে করেন, তাহলে 53,000 কোটি টাকা, বা 4টা যে সালোমের ব্যাংক, এদের সম্মিলিত বৈদেশিক বাণিজ্য 53,000 কোটি টাকা। কিন্তু মাস্টার রিয়াজ, যে সকল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় শতভাগ, 94, 93 বা 96%, তাদের ক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু? আর তারা যখন কোনো ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হবে, তাদের কি আসলে বিপদে পড়ার সংখ্যা কতটুকু? সেটাই আমি আসছিলাম, যে তাদের যাদের প্রায় 100%-এর কাছাকাছি এনপিএল, যাদের ওভারঅল অপারেশন স্থিমিত হয়ে গেছে, ইনকাম নাই বললেই চলে, প্রভিশন ঘাটতি, ক্যাপিটাল ঘাটতি, ডিপোজিটরের টাকা দিতে পারছে না, এরা আসলে এককভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। সুতরাং এদেরকে কনসলিডেট করতে হবে। কিন্তু এখানে ব্যাপার আছে, এই যারা 90%-এর উপর এনপিএল, যাদের 4টা ব্যাংক মিলিয়ে বৈদেশিক বাণিজ্য 53,000 কোটি টাকা, তাদের সাথে আবার অন্য ব্যাংকগুলোকে মিলালে হবে না। রাজনৈতিক কারণে এবং অন্যান্য কারণে আরো কয়েকটি ব্যাংক আছে, অ্যাটলিস্ট 2-3টা ব্যাংক আছে যাদেরও মোটামুটি হাই এনপিএল, কিন্তু সেটা 50%-এর উপরে না বা 40%-এর উপরে না। যেমন এক্সিম ব্যাংক আছে ফর এক্সাম্পল। হ্যাঁ, সেখানে রাজনৈতিক কন্ট্রোল ছিল, সেটা থেকে মুক্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটা করেছে বাংলাদেশ ব্যাংক, বা বর্তমানে যারা এক্সিম ব্যাংকের দায়িত্বে আছে হয়তো তারা
বোর্ডটাকে রিকাস্ট করে সেই জায়গাটায় নিয়ে এসছে, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিমের মতো যে দুই একটা ব্যাংক আছে তারা কিন্তু যে পরিমাণ তাদের এনপিএল এটা এখনো রিকাভার করা সম্ভব, এখনো সেখান থেকে তারা নিজেদের মানে বাংলাদেশ ব্যাংক যদি তাদেরকে প্রপার মনিটরিংয়ে রাখে, প্রপার রোড ম্যাপ দেয়, তাদের সাথে একটা রিকাভারি প্ল্যান আলোচনা করে এবং সেই অনুযায়ী যদি ব্যাংকের কার্যক্রম চলে, তাহলে কিন্তু সেই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। সুতরাং সব ব্যাংককে আবার ইমিডিয়েটলি মার্জারে নেওয়াটা ঠিক হবে না, অথবা যেই ব্যাংকগুলোর মানে এনপিএল 100%-এর কাছাকাছি, বিভিন্ন ব্যাংকিং অপারেশন ইনক্লুডিং ইন্টারন্যাশনাল এলসি এগুলো প্রায় নেই বললেই চলে, সেগুলোর সাথে আবার ওই এক্সিম বা ওই টাইপের ব্যাংকগুলোকে মার্জ করলে তাদের যে সম্ভাবনা আছে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জায়গায় একটু কেয়ারফুলি মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন টার্গেট সিলেকশন করতে হবে যে কার সাথে কে মার্জ করবে। কারণ আবার আরও একটা বিষয় আছে, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের পরে যেগুলো একেবারে দুর্বল ব্যাংক সেগুলোকে হয়তো রিক্যাপিটালাইজেশনের প্রশ্ন আসবে, তো সেইখানে সরকার নিশ্চয়ই রিক্যাপিটালাইজেশন করা উচিত হবে না ট্যাক্স পেয়ার্স টাকা থেকে। মাস্টার তাহলে রিয়াজ, যেই আমরা আরেকটু বিষয় যুক্ত করতে চাই। এক্সিম ব্যাংক আপত্তি তুলেছে, তারা একীভূত হতে চায় না। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে কি এক্সিম ব্যাংক আপত্তি তুলতে পারে? দেখেন, মতামত তো দিতেই পারে সবাই, যে কেউই দিতে পারে স্টেক হোল্ডারে, কারণ এখানে আপত্তির বিষয় না, বিষয়টা আমি যেটা বুঝতে পারছি যে এটা মানে ডায়ালগ বা এনগেজমেন্ট প্রয়োজন, আলোচনার প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংক সঠিক সিদ্ধান্ত দিয়েছে যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন হতে হবে। এই অনেকগুলো ব্যাংককে রাইটলি আইডেন্টিফাই করেছে যে সেগুলার, যেমন আমি বললাম যে ইসলামী ভিত্তিক শরিয়া ভিত্তিক ব্যাংক এসালমের কন্ট্রোলে যেগুলো ছিল, সামনে হয়তো আরো কয়েকটা আসবে নাম কি, সেগুলো আমরা অপেক্ষায় আছি। তো সেই উদ্যোগটা সঠিক। এখন কোন ব্যাংক কার সাথে মার্জ করবে এবং মার্জ প্রক্রিয়াটা কি হবে, সেখানে সুবিধা অসুবিধা কি আছে, মার্জার পরবর্তী যে রিকাভারি প্ল্যান আছে বা পরিকল্পনা আছে বা এক্সপেকটেশন আছে, সেটার জন্য কি কি লাগবে, এগুলো নিয়ে তো আলোচনা হতেই হবে। তো সেই জায়গায় আমি বলবো এক্সিম ব্যাংক এটা ঠিক আপত্তি হিসেবে না রেখে তাদের উচিত তাদের যে যে যা কিছু বলার আছে, যেহেতু তাদের এনপিএল এর সংখ্যা এই এসালম কন্ট্রোল ব্যাংকগুলোর থেকে, মানে প্রিভিয়াসলি এসালম কন্ট্রোল ব্যাংকের চেয়ে অনেক কম, তাদের এখনো বিভিন্ন ধরনের ইনকাম সোর্স দেখা যাচ্ছে যে, যেমন আপনি যদি ইন্টারন্যাশনাল ব্যাংকিং দেখেন, এসালমের চারটা ব্যাংকের, এসালম যেগুলো কন্ট্রোলে আগে ছিল সেগুলোর চারটা ব্যাংকের টোটাল যে বৈদেশিক বাণিজ্য তার তুলনায় এক্সিম ব্যাংকের এককভাবেই বৈদেশিক বাণিজ্য বেশি। হয়তো সেই ক্ষেত্রে তাদের সম্ভাবনা থাকতে পারে নিজেদের পায়ে এগিয়ে যাওয়ার জন্য, যদি গভর্নেন্স ঠিক থাকে, যদি আমরা আমরা সেই কমার্শিয়াল প্রত্যাশাই করব যে অ্যাপ্লিকেশন ব্যাংকগুলো একীভূত হোক বা ব্যাংক খাতে স্বস্তি থাকুক, শঙ্কা কেটে যাক, সেই প্রত্যাশা থাকবে। আমরা একটু আন্তর্জাতিক অঙ্গনে ফিরে তাকাতে চাই। ইরান ইসরায়েল সংঘাতের কারণে মাসুর রিয়াজ, আপনি জানেন যে ইরান সিদ্ধান্তে পৌঁছেছে হরমুজ প্রণালী বন্ধের। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে একটা শঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু মোটা বলে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে? আহ, এইটার যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, ওই যুদ্ধর বা মানে কনফ্রন্টেশন ইরান ইসরায়েল, সেখানে ইউএস এর ইনভলভমেন্ট যদি দীর্ঘায়িত হয়, বাংলাদেশ অর্থনীতি নিশ্চিতভাবে এটা প্রভাব পড়বে। সর্বপ্রথম প্রভাবটা পড়বে জ্বালানির সাপ্লাই, রিলায়েবল সাপ্লাই এবং জ্বালানির প্রাইস অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু বেড়ে গেছে এই 2 সপ্তাহে। কারণ ওই পুরো অঞ্চলটাই হলো পৃথিবীর এবং বাংলাদেশের জন্য মূল জ্বালানির সোর্স। সুতরাং সেইখানে অলরেডি যদি যুদ্ধ চলতে থাকে, হরমুজ প্রণালী খোলা থাকলেও জ্বালানির প্রাইসে অস্থিরতা দেখা দেবে। আর হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে রেগুলার সাপ্লাইয়ের ক্ষেত্রে বড় ডিসরাপশন হতে পারে। এবং সেইখানে আমাদের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও আপনি জানেন জ্বালানি তেলের এবং এলএনজির একটা বড় সাপ্লাই ওই অঞ্চল দিয়ে আসে, সেগুলো ডিসরাপ্টেড হলে আমাদের কলকারখানা বা গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, এগুলোতে আমরা একটা বড় ডিসরাপশনে চলে যেতে পারি। ইকোনমিক আউটপুট ডিসরাপ্টেড হবে, দৈনন্দিন জীবন ডিসরাপ্টেড হতে পারে, এনার্জি যদি আমাদের সাপ্লাইটা ডিসরাপ্টেড হয়, এটা একটা। দ্বিতীয়ত, ওই পুরো বিষয়টা যদি দীর্ঘায়িত হয়, তাহলে ওই গালফ রিজনে যে আরব মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেগুলো বাংলাদেশের শ্রমবাজারের মূল ডেস্টিনেশন, তাদের অর্থনীতি জ্বালানির মার্কেট ডিসরাপ্টেড হয়ে, যুদ্ধের জন্য কনফিডেন্স শ্যাটার্ড হয়ে তাদের অর্থনীতিও কিন্তু স্লো ডাউন করবে। সেই সময় তাদের ডিমান্ড, যে চাহিদাটা মাইগ্রেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে, সেটা কমে যাবে। তাহলে বাংলাদেশের যে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত রেমিটেন্সেস, যে মাইগ্রেন্ট শ্রমিক যারা ওখানে যায় তাদের, সেইটার
চাকাটা আমাদের স্লো হয়ে যাবে। সো আমি বিভিন্নভাবে এটার এফেক্ট দেখতে পাচ্ছি। আরেকটা হলো শিপিং রুট, বিশেষ করে ইরানের সাথে ইরানের সহযোগী হিসেবে হুতি যারা আছে ইয়েমেনে, তারা কিন্তু সুয়েজ ক্যানেলের যে শিপিং রুটটা ওই জায়গাটাকে তারা প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং তারা যদি আবার এই যুদ্ধে যুক্ত হয় তাহলে সুয়েজ ক্যানেলকে কেন্দ্র করে যে শিপিং রুটটা সেটা ডিসরাপ্টেড হবে। তখন আফ্রিকা ঘুরে যদি জাহাজ যেতে হয় খরচ এবং সময় দুইটাই বেড়ে যাবে, যেটা বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের জন্য খুব ভালো খবর, মানে জি, প্রভাব কস্ট তো এবং টাইম স্পষ্ট মাস্টার রিয়াজ, আপনি যেটা বললেন কোথায় কোথায় প্রভাব পড়তে পারে সেটা স্পষ্ট। আমি ছোট্ট করে একটু জানতে চাচ্ছি এই প্রভাবটা যে পড়বে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? দেখেন, এটার যে মূল সলিউশন, যে এটার একটা কূটনৈতিক সমাধান, সেটা বাংলাদেশের হাতে নাই। কারণ এটা আসলে অনেক পৃথিবীর বড় বড় শক্তিধর গ্রুপগুলো, বিশ্বের শক্তি যেগুলো, তাদের হাতে। কিন্তু বাংলাদেশ ওআইসির মাধ্যমে, বাংলাদেশ সৌদি আরবের মাধ্যমে, যুক্তরাষ্ট্র তার সাথে বাংলাদেশের যে বায়োল্যাটারাল রিলেশনশিপ, সেখানে বাংলাদেশ এই ইস্যুগুলো তুলে ধরতে পারে যে এটা ডিপ্লোম্যাটিক সলিউশন দরকার কনফ্লিক্ট শেষ করে। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো জ্বালানির বাজারে যদি ডিসরাপশন হয়, অস্থিরতা হয়, আমাদের ইম্পোর্ট কস্ট অনেক বেড়ে যাবে। সেই টাকার যোগান এবং সেই ডলারের যোগান সেটা কোত্থেকে আসবে, সেটা এখন থেকেই বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় তাদেরকে মানে হোমওয়ার্কটা করে রাখতে হবে। হ্যাঁ। আর তৃতীয়ত হলো যে যদি জ্বালানি সাপ্লাই ডিসরাপশন হয়, সেই কারণে সেটাকে মাথায় রেখে এখন মুশকিল হচ্ছে ক্রুড অয়েলের অন্য সোর্স নাই। রাশিয়া আগে ছিল, স্যাংশনের কারণে এখন রাশিয়া থেকেও তেল আনা সম্ভব না। সুতরাং ক্রুড অয়েলের জন্য মূলত আমাদের ওই জায়গায় ওই অঞ্চলের উপরেই নির্ভর করতে হয়। জি, আমাদেরও সেই প্রত্যাশাই থাকবে মাস্টার রিয়াজ, যেন বিশ্ব অর্থনীতি সর্বোপরি বাংলাদেশও যেন কোনো প্রভাব না পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব এবং 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূতকরণের বিষয় নিয়ে আলোচনার জন্য সরাসরি ভার্চুয়ালি যুক্ত ছিলেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম মাসরুর রিয়াজ।